ডাক্তারদের সাথে বিনিময় শেষে সাব্বির তাদের নিচে নামিয়ে দিতে তাদের সাথে যায়। পূর্ব তাগিদে এ বাড়িতে সাব্বির এসেছিল প্রায় কয়েকবার। যখন পূর্ব কাউকে কিছু না বলেই হঠাৎ গায়েব হয়ে যেত, তখনই সাব্বির এসেই এখান থেকে তাকে নিয়ে যেত, যার কারণেই তাদের মতো সাব্বিরও এবারে খুব ভালোভাবেই চিনে। এদিকে আমার মুহূর্তে পূর্বের রুমে ঢুকে যায়। তার ভাই ঘুমাচ্ছে, মাথায় ব্যান্ডেজ করা, সাদা রঙের কমফোর্টটি দিয়ে গলা পর্যন্ত ঢাকা, বুকে হয়তো ব্যান্ডেজ করে দিয়েছে তারা। মাথা থেকে তো বুকের ক্ষতটা বেশি গাঢ়। ভাইয়ের ঘুমন্ত মুখখানা গভীর চোখে পরক করল আমান। সিংহের ন্যায় কথায় কথায় গর্জিয়ে ওঠা ভাইটাকে, এমন শীতল নিস্তেজ হয়ে যাওয়া মুখটাকে দেখতে বড্ড বেমানান লাগছে তার নিকট। না, এভাবে আর তাকিয়ে থাকা যাচ্ছে না। রুমের চারপাশে চোখ বোলালো আমান। তখন তাড়াহুড়া জানালাগুলো খোলা হয়নি, তাই দুপাশের জানালাগুলো সযত্নে খুলে দিল সে। খুলতে হিড়হিড়িয়ে বাতাস প্রবেশ করা শুরু করলো রুমের ভিতরে। অন্ধকার ভাবটাও খানিকটা ঘুচে গেল তাতে। এরপর ছোট ছোট কদম ফেলে রুমের বাইরে বের হয়ে আসলো আমান। মেহেরিশ এখনও সেই আগের জায়গাতে স্থির হয়ে দাঁড়িয়ে। এমন তাড়াহুড়ো মেয়েটা অবস্থার কথাটা জানতে ভুলে গিয়েছিল সে। এগিয়ে আসলো মেহেরিশের পাশে, মৃদু কণ্ঠে জিজ্ঞেস করলো, দেখো, তোমার কথা তো ভুলেই বসেছিলাম। তো কি অবস্থা তোমার? আর জ্বর হয়েছিল কবে তোমার? আমানের প্রশ্নে খানিকটা ইতিহস্ত বোধ করল মেহেরিশ। ইগনোর করার ন্যায় এক হাত উঠিয়ে বলল, আরে আমান ভাই, ওসব ছাড়ো। ওনার কি অবস্থা এখন? আগের থেকে ভালো, ঘুমাচ্ছে এখন। ওনার কি অ্যাক্সিডেন্ট হয়েছিল? মেহেরিশের প্রশ্ন কি যেন ভাবল আমান। মুহূর্তের মধ্যে চোখে মুখে রাগে একটা ভাব এনে বলে উঠল, এমনি ধরে নাও। আর শোনো মেহেরিশ, তোমার কাছে একটা রিকোয়েস্ট আছে। আমরা এখনই চলে যাব বাড়িতে। ওখানে মিডিয়ার নানা মানুষদের সামলাতে হবে গিয়ে। ভাইকে এসবের মাঝে জড়াতে চাইনি বলেই এখানে নিয়ে আসা। কিছুদিন রেস্টে থাকুক। আর ভাইয়ের দায়িত্ব আমি তোমার উপর ছেড়ে দিয়ে গেলাম। ভাইটাকে আমার একটু দেখে রেখো। দরকারি সব মেডিসিন ভাইয়ের রুমে দেওয়া আছে, সাথে ফাইলে লেখা আছে সব কিছু। ঠিকমতো মেডিসিনগুলো খাইয়ে দিও প্লিজ। এখানে তুমি ছাড়া ভাইকে দেখার মতো আর কেউ নেই। বাড়িতেও আমি এই বিষয়ে জানাতে চাই না, এতে মামিমণি সহ সবাই অনেক টেনশন করবে। এমনিতেই মামিমণি এসব রাজনীতি পছন্দ করে না। আই হোপ বুঝতে পারছো। মেহেরিশ মন দিয়ে আমানের কথাগুলো শুনল, তবে মুখে কিছু বলল না। উপর নিচ মাথা ঝুলিয়ে হ্যাঁ বোঝালো। এতেই যেন সন্তুষ্ট আমান। কেন জানি না, আমানের মনে হচ্ছে মেহেরিশ পারবে তার ভাইটার এখন সব থেকে বেশি খেয়াল রাখতে। আর এতে হয়তো তাদের মধ্যকার দূরত্বটা কিছুটা ঘুচবে বলেই তার ধারণা। যতই হোক, বিয়ে হয়ে গেছে তাদের। তার ভাই অবশেষে যে কোনো মেয়েকে বিয়ে করেছে, এটাই তো অনেক তার কাছে। হোক না সেটা যেভাবে বিয়ে করা। এসব ভেবে নিচে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়াতেই হঠাৎ আবার কি মনে করে যেন থেমে পুনরায় এগিয়ে আসলো মেহেরিশের দিকে। নরম সুরে পুনরায় শুধালো, মেহেরিশ, ভাইটা আমার একটু বেশি রাগী বদমেজাজি জানি, তবে মানুষ হিসেবে খারাপ নয়। ভাই বাইরে যেটা সবাইকে দেখায়, ভিতরে ঠিক ততটাই নরম প্রকৃতি। আশা করি বুঝতে পারবে তুমিও খুব শীঘ্রই সেটা। বলে চলে গেল সে নিজ গন্তব্যে। মেহেরিশ তো এখনও ঠিক সেই জায়গায় স্থির দাঁড়িয়ে। তার আনজান মন কাইকুই করছে কখন থেকে, এই ভেবে যে সে কি একবার যাবে ভিতরে দেখে আসবে গিয়ে, নাকি আবার লোকটার রুমে ঢোকা মাত্রই তাকে ধমকে বলে উঠবে, কার পারমিশন নিয়ে রুমে ঢুকেছ মেয়ে। পরক্ষণে আবার মনে হলো কিভাবে বলবে সেটা। সে তো গভীর ঘুমিয়ে আচ্ছন্ন হয়ে আছে এখন। এসব ভেবে দূর দূর বুকে ভিতরের রুমে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়ালো মেহেরিশ। দরজাটা খোলাই আছে। এভাবে আস্তে আস্তে হেঁটে এসে দাঁড়ালো দরজার নিকট। তারপর চোরা চোখে কিছু সময় রুমটা পরখ করে নিল সে। বাহ,
মেহেরিশ তো পুরোদমে অবাক। এই জঙ্গলের বাড়ির মধ্যে এমন রুম, এটা কি সম্ভব? মনে হচ্ছে কোনো ডুপ্লেক্স বাড়ির একটা ডিজাইনার রুম। ভিতরে সব কিছুই আধুনিকতার ছোঁয়া রয়েছে, প্রত্যেকটা জিনিসই ভীষণ দামি। মনের ইতিহাসবোধ কিছুটা কাটিয়ে ভিতরে ঢুকে দাঁড়ালো সে। পূর্বে শুয়ে আছে ওপাশ হয়ে, শুধু মাথাটুকু দেখা যাচ্ছে, পুরো শরীর মুড়িয়ে রেখেছে কমফোর্ট দিয়ে। এই সুযোগে রুমের চারপাশটা ভালো করে চোখ বুলালো মেহেরিশ। খাটের বিপরীত পাশে একটা কাউচি রাখা, খাটের সাথে ছোট একটা টেবিল, বড় একটা কাঠের আলমারি এবং তার এক পাশে বলতে গেলে ছোটোখাটো একটা অফিস রুম বলা চলে। একটা অফিস চেয়ারের সাথে মিডিয়াম সাইজের একটা টেবিল, যার উপরে নানান ধরনের ইলেকট্রনিক জিনিসপত্র, ল্যাপটপ, নানা ধরনের ফাইল, আরও অনেক কিছু পড়ে আছে শেখা। একটা বড় মেয়র সেট করে জানালার দিকটা। আবার রুমের ভিতরে অ্যাটাচড করা বাথরুম, জানালা লাগানো রঙে বেরঙের পর্দা, বাতাসের তালে তালে যেগুলো দুলে যাচ্ছে ক্ষণে ক্ষণে। টি টেবিলটার ওপর কিছু সংখ্যক বই ছড়িয়ে ছিটিয়ে রাখা। পুরোটা রুম এস কালারের রঙে রঞ্জিত, বেশ আকর্ষণীয় লাগছে দেখতে সেটা। মেহেরিশ এবারও মনে মনে আরেকবার পূর্বের অজান্তে তাকে কিপটে উপাধি দিতে ভুলল না। নিজের বেলায় কত শৌখিন, আর মেহেরিশের বেলায় কেমন একটা নর্মাল রুম থাকতে দিয়েছে তাকে। কেন এই রুমটা দিলেও তো হতো তাকে। আর সব থেকে অবাক হলো পূর্বের রুমে এসি আছে দেখে। তার রুমে তো দেয়নি, কিন্তু নিজের রুমে ঠিকই এসি সেট করে রেখেছে। কিপটা কোথাকার। এতক্ষণ ধরে ঘুরে ঘুরে দেখে মেহেরিশ এবার যেন হুঁশ ফিরে এলো। সে আসলে কার রুমে অবস্থান করছে এখন। হুঁশ ফিরতে ঠিক করলো এখন লোকটা না উঠতেই এখান থেকে চলে যাবে সে। এতে বরংটা সুবিধাই হবে, লোকটা জানতেও পারবে না তার অগোচরে মেহেরিশ যে এই রুমে এসেছিল সে খবর। ভেবে যেই না পা বাড়াবে দরজার উদ্দেশ্যে, সাথে সাথে শুনতে পেল স্টপ। বেশ হয়ে গেল মেহেরিশের খবর। এতক্ষণে মনে মনে যেটা ভয় পাচ্ছিল সেটাই হলো তার সাথে। আচ্ছা, লোকটা তো ঘুমিয়েছিল, তাও আবার ওপাশ হয়ে বুঝলো কী করে সে এসেছে? কোনো রকম সাউন্ডও করেনি সে। লোকটা কি চার চোখ আছে নাকি? নিশ্চয় এখন তাকে থমকে উঠে বলবে কার পারমিশন নিয়ে রুমে ঢুকেছ সে, অ্যান্ড গেট লস্ট। কিন্তু মেহেরিশের ধারণাকে এক জগ পানি ঢেলে পুরোপুরি ভুল প্রমাণিত করে দিল পূর্ব। রিনরিনের স্বরে বলে উঠল, এসিটা অফ করে দিয়ে যেও। মেহেরিশ যেন এবার আকাশ থেকে বলল, বিষয়টা বোঝার চেষ্টা করলো। আচ্ছা, মাথায় আঘাত পেয়ে স্মৃতিশক্তি হারিয়ে ফেললো না তো? তবে পূর্বর কথা মতোই এসির রিমোটটি খোঁজার জন্য পিছনে ফিরতে দেখতে পেল পূর্ব এখনও আগের ন্যায় শুয়ে আছে। কম্বলটাও আরও গভীরভাবে মুড়িয়ে শুয়ে আছে। তাহলে দেখলো কি করে মেহেরিশ যে এখন তার রুমে? যাই হোক, শীত করছে কি মানুষটার। রিমোট আশেপাশে কোথাও খুঁজে না পেয়ে ডিরেক্ট এসি সুইচ টিপে অফ করে দিল সে। বাইরে বের হওয়ার জন্য পা বাড়াতেও কি মনে করে থেমে গেল মেহেরিশ। আচ্ছা, একটা বার গিয়ে জিজ্ঞেস করব কিছু লাগবে কি না। আমান তো তার উপর কত ভরসা করে রেখে গিয়েছে তার ভাইটাকে। জিজ্ঞেস করে দেখবে সে খারাপ লাগছে কিনা। যদি রেগে যায় গেলেই বা কি, আগের ন্যায় উঠে আর তার গালে থাপ্পড় মারতে পারবে না। আর সেই শক্তি এখন তো অবশিষ্ট নেই লোকটার মাঝে। মনকে সব বুঝ দিয়েই কাঁপা কাঁপা পায়ে হেঁটে গেল সে পূর্বের কাছে। মনে অনেকটা শক্তি সঞ্চয় করে বলে উঠল, এই যে শুনছেন, আপনার কি কিছু লাগবে? কিন্তু কোনো উত্তর আসলো না পূর্ব থেকে। আবার গমগমে স্বরে বলে উঠল, আপনার কি শরীর খারাপ লাগছে? এই যে শুনতে পারছেন? কিন্তু এবারও কোনো উত্তর আসলো না সামনের মানুষটার থেকে। একটু আগেই তো তাকে বলেছিল এসিটা অফ করে দিতে, তাহলে এখন কথা বলছে না কেন? কিছু হলো না তো? আবার হয়তো শরীরটা বেশি ভালো লাগছে না ভেবেই আনমনে মেহেরিশ হঠাৎ নিজের সব ভয় ভীতি ভুলে একদম খাট ঘেঁষে এসে দাঁড়ালো পূর্বের পাশে। দূর বুকে হাত দিয়ে কপালটা ওপাশে নিয়ে হাত ছুঁয়ে দিল সপ্তপনে। হঠাৎ হাতটা যেন তার জ্বলে উঠল তীব্র গরমের তাপে। লোকটা তো ভীষণ জ্বর এসেছে গায়ে, এজন্য হয়তো তখন এসিটা অফ করে যেতে বলেছিল।
তাকে কি আজব, তার যে খারাপ লাগছে মুখ ফুটেও তো বলতে পারতো তাকে। ধামাচাপা দিয়ে কীভাবে সহ্য করে আছে কে জানে। কপালে যে জলপট্টি দেবে সেটাও তো করতে পারবে না সে। কি করে করবে? কপালে আধ জায়গায় তো ব্যান্ডেজ করা, যদি পানি লেগে তাতে কোনো সমস্যা হয় তো। এর মাঝে টি টেবিলের ওপর চোখ পড়ল মেহেরিসের। অনেক ধরনের মেডিসিন রাখা সেথায়। প্যারাসিটামল এর পাতা তা সম্পূর্ণ হয়ে আছে। সে কি সেখান থেকে একটা ট্যাবলেট খাইয়ে দেবে তাকে? কিন্তু লোকটি তো কিছু খায়নি, খালি পেটে কি খাওয়ানো ঠিক হবে? কি করবো এখন সে? আর কোনো কিছু না ভেবে দ্রুত কদম ফেলে নিচে চলে গেল। সিরাজ মিয়ার বাসায় নেই, হয়তো কোথায় গিয়েছে। বিলকিস বেগম রান্না করছে। মেহেরিস গিয়ে বিলকিস বেগমকে বলো জলদি একটা স্যুপ বানিয়ে দিতে। মেহেরিস রান্না বান্না জানে না কিছুই। বাবা মায়ের আদরের মেয়ে সে, তার উপরে আবার আমেরিকায় বড় হয়েছে। তাকে কি কোনোদিন তার বাবা মা রান্নার কাজ করিয়েছে নাকি? সে তো এখনও ঠিকমতো কোনো কিছুই নামও বলতে পারে না। মিনিট 10 পর বিলকিস বেগম এক বাটি স্যুপ তৈরি করে দিল মেহেরিসের হাতে। মেহেরিস সেই স্যুপ নিয়ে বড় বড় পা ফেলে আবারও চলে আসলো পূর্বের রুমে। পূর্ব এখনও আগের ন্যায় শুয়ে, তবে এক হাত কপালের উপর রেখে চোখ বন্ধ করে আছে। মেহেরিস পূর্বের খাট বরাবর গিয়ে পূর্বকে ডেকে বলল, শুনছেন? একটু কষ্ট করে উঠে স্যুপটা খেয়ে মেডিসিন নিন। জ্বরে তো আপনার শরীর পুড়ে যাচ্ছে। নিরুত্তর পূর্ব। এতে একটু বিরক্ত হলো মেহেরিস। আজব, এ তো অসুস্থ, তাও যেন ভাব শেষ হচ্ছে না। মেহেরিসের কি ঠেকা পড়ছে এমন মানুষের সেবা করতে? তাই স্যুপের বাটিটা টেবিলের উপর রেখে ঠিক করলো সে এখান থেকে চলে যাবে। তবে কি মনে করে যেন আবার বলে উঠলেন, এই যে স্যুপটা ঠান্ডা হয়ে যাবে, তো উঠুন না, একটু খেয়ে মেডিসিন নেবেন। আচ্ছা, পূর্ব কি শুনছে মেহেরিসের এমন আকুলতার স্বর? কি সুন্দর করে ডাকছে মেয়েটা তাকে সেই কখন থেকে। হয়তো শুনছে, তাই তো কপাল থেকে হাতটা সরিয়ে তাকালো মেহেরিসের দিকে। মেহেরিস তো এবার ভয়ে শেষ। এত অসুস্থ হলে কি হবে? মেজাজ তেজ কমেনি এক রত্তিও। তার উপরে আবার প্রচণ্ড জ্বরে চোটে চোখগুলো যেন আরও বেশি লাল হয়ে আছে। যেই চোখে এখন পর্যবেক্ষণ করছে মেহেরিসকে। তবে এতে কেন যেন মেহেরিসের ভয়কে দূর ঠেলে আবার বলে উঠল, দেখুন এভাবে চেয়ে থেকে কোনো লাভ নেই। সুস্থ হয়ে না হয় বকে দিয়েন। এখন দয়া করে উঠুন না, একটু স্যুপ খেয়ে মেডিসিন খাবেন। জ্বরে পুড়ে যাচ্ছেন তো। না, এই বেটার কোনো হেলদোল হলো না মেহেরিসের কথায়। তাই মেহেরিস আবারও তার সমস্ত ভয় ডরকে একপাশে চাপা দিয়ে রেখে এগিয়ে গেল পূর্বর পাশে। পূর্বর মাথার পাশে বালিশটা টেনে তার মাথা বরাবর ডেস্কের উপর একটু ঠেকিয়ে রাখলো। তারপর পূর্বকে উদ্দেশ্য করে বলল, এখানে একটু মাথাটা হেলিয়ে বসেন। পূর্বে যেন এবার বাধ্য ছেলের মতোই মেহেরিসের কথা মতো মাথাটা একটু হেলিয়ে ডেস্কের সাথে লাগিয়ে উঠে বসল। মেহেরিস আর কোনো কিছু না বলেই স্যুপের বাটিটা এক হাত চেপে ধরে অপর হাতে চামচ দিয়ে এক চামচ স্যুপ নিয়ে মুখের সামনে এনে বলে উঠল, হাঁ করুন। পূর্ব অবাক চোখে দেখছে আজ মেহেরিসকে। মেয়েটার কার্যকলাপে তাকে আজ এক পরিমাণা অমনে হচ্ছে না বাচ্চা একটা মেয়ে, যেমন ম্যাচিউরড মেয়েদের মতোই ব্যবহার তার। তাই কোনো কথা না বলে হাঁ করতেই মেহেরিস গরম গরম স্যুপটা মুখে পুরে দিল তার। মিনিট কয়েক পর স্যুপটুকু খেয়ে নিজেই আবার মেডিসিন খাইয়ে দিল তাকে। তারপর বলল, আপনি এখন রেস্ট নেন বলেই চলে গেল স্যুপের সেই বাটিটি হাতে নিয়ে। রাত 10টা বাজতে চলল। ঝিঝি পোকারা ডাকছে বাইরে। নিস্তব্ধ পরিবেশে যেন সেটাই কোনো ভয়ানক ডাকে রূপান্তরিত হতে যথেষ্ট। মেহেরিস তার নিজের রুমে পায়চারি করছে। অনেকবার ঘুমানোর চেষ্টা করেছে মেহেরিস, তবে ঘুম আসছে না তার। তখন স্যুপ আর মেডিসিন খাইয়ে একবার গিয়েছিল পূর্বের রুমে, কিন্তু ঘুমিয়েছিল লোকটা। আচ্ছা, রাতে যদি আবার শরীর খারাপ হয় তো? সে কি আরেকবার গিয়ে দেখবে সেখানে? শরীর খারাপ লাগলেও ও কিভাবে ডাকবে তাকে? ভেবেই ঠিক করল, না,
একবার না হয় গিয়ে দেখে আসুক, তারপর নিশ্চিন্তে হয়ে না হয় ঘুমাতে যাবে। পূর্ব রুমের সামনে এসে ভিতরে ঢুকলো মেহেরিস। ছোট ছোট পায়ে আলগোছে এসে দাঁড়ালো পূর্বের পাশে। লোকটা আগের মতোই ঘুমিয়ে আছে। কপালে হালকা হাত ছুঁয়ে পরখ করে নিল জ্বরটা। শরীরটা একটু গরম গরম লাগছে, হয়তো আবার উঠবে জ্বর। ওষুধ খাইয়ে 6 ঘন্টাও তো হতে চলল। একবার উঠাবে লোকটাকে, তাতে যদি ঘুম ভেঙে রেগে যায়, নাকি এখানে আরেকটু অপেক্ষা করবে লোকটার ঘুম ভাঙার জন্য। পূর্ব খাট বরাবর কাউচে গিয়ে বসল মেহেরিস। এখানে বসে না হয় অপেক্ষা করে পূর্বের ঘুম ভাঙার জন্য। এভাবে বসে বসে পার হলো অনেকটা সময়। তবে পূর্ব এখনও সেভাবেই রয়েছে। প্রায় 11টা। মেহেরিসের চোখে ঘুমেরা হানা দিতে শুরু করে দিয়েছে ইতিমধ্যে। ঘুম পাগল মেহেরিস বুঝতে পারল না নিজের রুমে থাকলে ঘুমের জন্য কত কী করল, কিন্তু ঘুম ধরা দিল না। অথচ এই লোকের রুমে ঢুকতেই কেন ঘুমেরা তাকে কিরবির করে জেঁকে ধরেছে। গুটিসুটি মেরে কাউচের ওপর মাথা হেলিয়ে একসময় ঘুমিয়ে পড়ল মেহেরিস। বোকা মেহেরিস একবারও বুঝতে পারল না কেউ একজন রুমে তার উপস্থিত টের পাওয়া মাত্রই নিজের চোখ দুটো বন্ধ করে নিয়েছে। মেহেরিসের প্রতিটা কার্যকলাপ এই যে সে লক্ষ্য করছে। পূর্বর কপালে কেউ স্পর্শ করবে আর সে বুঝতে পারবে না, এমনটা কি আদৌ কখনো সম্ভব? মেহেরিসের রুমে প্রবেশ মাত্রই পূর্ব বুঝতে পেরেছে যে তার রুমে মেহেরিস এসেছে। তার মেয়েলি ঘ্রাণটা যে তার ভীষণ চেনা হয়ে গেছে। তবে অনেকক্ষণ মেহেরিসের কোনো রেসপন্স না পেয়ে চোখ পিটপিট করে তাকালো পূর্ব। আর চোখ খুলতেই ভেসে উঠল ঠিক তার খাট বরাবর শুয়ে থাকা মেহেরিসের ঘুমন্ত মুখখানি, তার নিষ্প্রভ অক্ষি যুগল। কতক্ষণ যে এভাবে পার করেছে সেটা সে নিজেও জানে না। দূর থেকে দেখেও যেন তার দৃষ্টি মিটছে না। তাই তৎক্ষণাৎ শরীর থেকে কমফোর্টটি টেনে সরালো সে। আস্তে আস্তে উঠে বসলো খাট থেকে। ছোট ছোট কদম ফেলে হেঁটে আসলো কাউচের সামনে। হেলে দুলে পড়ে যেতে নিলেও নিজেও ব্যালেন্স ঠিক করে কোনো রকম কদম ফেলে এগিয়ে আসে মেহেরিসের কাছে। নিষ্পলক তাকিয়ে আছে পূর্ব তার সামনে ঘুমন্ত মেহেরিসের দিকে। হয়তো শীত লাগছিল গায়ে, সেজন্য মেয়েটা এভাবে কুকিয়ে শুয়ে আছে। আবারও উঠে দাঁড়ালো পূর্ব। নিজের বেড থেকে একটা বালিশ আর আলমারি থেকে একটা পাতলা কমফোর্ট নামিয়ে আনলো নিঃশব্দে, যেন শব্দ হলে এখন সে ধরা পড়ে যাবে। এগুলো এনে মেহেরিসের মাথায় তার এক হাত ভর দিয়ে খানিকটা উঁচু করে আরেক হাতে থাকা বালিশটা দিয়ে দিল সযত্নে। কাউচের একপাশে রাখা পাতলা কমফোর্টটি এনে গায়ে জড়িয়ে দিল মেহেরিসের। এসিটা অন করে এসে কাউচের ঠিক নিচে বসে এক মনে তাকিয়ে আছে ঘুমন্ত সেই পরিটার বানে। মেহেরিস তার ঘুমে এতই বিভোর ছিল যে কিছুই টের পেল না মেয়েটা। ডিম লাইটের আলোতে যেন মেহেরিসের সৌন্দর্য স্পষ্ট দেখতে পাচ্ছে পূর্ব। সেকেন্ড এর কাঁটা পেরিয়ে মিনিট মিনিটে গড়িয়ে পেরিয়ে ঘন্টা অতিবাহিত হতে থাকলো এভাবে। মনে মনে বিদ্রুপ হাসল পূর্ব মেহেরিসের উপর। রোগীকে সেবা করার জন্য এসে নিজেই তলিয়ে আছে গভীর নিদ্রায়, আর সেই রোগী কিনা তা পাহারা হচ্ছে বসে বসে। ধরণীতে সূর্য উদিত হয়েছে সেই কখন। ভোরের আলো দেখতে পাখিরা শুরু করে দিয়েছে তাদের মিষ্টি মধুর ডাকালি। কিছু কিছু পাখি তো ভোর না হতেই শুরু করে দিয়েছিল তাদের নিত্যদিনের সেই কিচিরমিচির শব্দ। কিন্তু আজ জানি তাতে কোনো হেলদোল নেই মেহেরিসের। এসির মধ্যে অনেক দিন পর খুব আয়েশ করে ঘুমিয়েছে মেহেরিস কাল সারা রাত। তার উপর আবার পায়ে পাতলা কমফোর্ট পাওয়াতে উড়ুমুড়ে মুড়ে শুয়েছিল। ঘুমে ডুবে থাকা মেহেরিস একবারও কি কল্পনা করেছে হঠাৎ তার শরীরে এমন পাতলা কমফোর্ট আর মাথার নিচে বালিশ আসলো কোথা থেকে?
করবে কি করে? সে তো এতক্ষণ তলিয়ে ছিল গভীর নিদ্রায়। সকালে মিষ্টি রোদে পূর্বর খাটের সাথে থাকা জানালা দিয়ে সরাসরি কাউচের ওপর পড়া মাত্রই চোখ পিট পিট করে তাকালো মেহেরিস। রোদটা যে ঠিক তার চোখের ওপর এসে পড়ছে। আবছা চোখ কোনো রকম একটু খুলতেই বিস্মিত নজরে চারপাশে চেয়ে রইল মেহেরিস। এটা তো তার রুম নয়। গত 15 দিন যাবৎ যে রুমটায় থাকছে এটা সে রুম নয়। ভাবতেই মাথায় আবারও আকাশ ভেঙে পড়ার ন্যায় পূর্বের খাটের দিকে তাকালো মেহেরিস। ইস, সে কিনা কাল রাতে এই লোকের রুমে ঘুমিয়েছিল। ছি, কি লজ্জা! রোগী দেখতে এসে কিনা সেই পড়ে পড়ে ঘুমিয়ে পার করেছে, অথচ আমান তার উপর কত ভরসা করেই না তার ভাইকে রেখে গিয়েছিল। ছি ছি, এটা তুই কি করলি মেহেরিস? পরক্ষণে পূর্বের দিকে চোখ পড়তেই খানিকটা স্বস্তি ফিরে পেল তার আনচান বুকে। না, লোকটা বোধহয় ঘুমিয়েছিল সারা রাত, টের পায়নি হয়তো। না হলে কি এই লোকটা তাকে এত শান্তিতে কখনো ঘুমাতে দিত নাকি? তাও আবার তারই রুমে। যাক, ওই লোকটা জেগে ওঠার আগে কেটে পড়বে সে এখান থেকে। এতে পূর্ব বুঝতে পারবে না মেহেরিস তার রুমে আদৌ এসেছিল কিনা। যেই ভাবা সেই কাজ। দূরত্ব কাউচে থেকে লাফিয়ে উঠতে গিয়ে কমফোর্ট পেঁচিয়ে নিচে পড়ে গেল মেহেরিস। ব্যথা শব্দ করতে আবারও নিজের হাত দিয়ে মুখ চেপে ধরে কমফোর্টে পা উঠিয়ে সেখানে রেখে আবারও ঝড়ের বেগে উঠে পালালো সেখান থেকে। বোকা মেহেরিস একবারও খেয়াল করল না তার কাউচের উপর হঠাৎ কমফোর্টটা আসলো বা কোথা থেকে। সে তো পালানোর জন্য এত ব্যস্ত ছিল তার পূর্বের রুমে নিজেকে আবিষ্কার করে হতবিহ্বল হয়ে পড়েছে যে এই ব্যাপারটা ক্ষণক্ষণে তার মাথাতে আসেনি। কিন্তু পূর্ব সে তো ঠিকই খেয়াল করেছে এতক্ষণ ধরে মেহেরিসের করা এমন অদ্ভুত কার্যকলাপ। ভীষণ হাসিও পেয়েছিল তার মেহেরিসের এমন অদ্ভুত রিয়াকশনে। পূর্ব মেহেরিসের দিকে ফিরে শুয়েছিল বললে ভুল হবে। কাল রাতে এক পলক চোখের পাতা বোঝেনি ছেলেটা। সে তো সারা রাত তার সেই অপ্রিয় প্রিয়সীকে দেখে পার করেছে। ভোরের আলো ফুটতেই শুরু করলে সেখান থেকে উঠে খাটের ওপর গিয়ে শুয়ে পড়ে সে। বলা তো যায় না, মেহেরিস যদি উঠে যায় আর তাকে যদি এভাবে তার পাশে বসে থাকতে দেখে, তখন তার মান সম্মান ইগো এসবের ফালুদা হয়ে যাবে না ভেবে নিজের খাটে গিয়ে গা এলিয়ে দিয়েছিল ছেলেটা। তবে চোখ বন্ধ করেনি এক রত্তিও। অপলক দৃষ্টিতে চেয়েছিল সারাটা ক্ষণ। তবে মেহেরিস এর নড়াচড়া করতে দেখে চোখ বন্ধ করে ফেলেছিল। পরক্ষণে মেহেরিসে ধূপ করে পড়ার শব্দে চুপি চুপি চেয়ে সবই দেখছিল সে। মেহেরিস এভাবে পালিয়ে যাওয়াটা বেশ উপভোগ করেছে পূর্ব। মেহেরিসকে মনে মনে কয়েকবার পাগল উপাধিও দিয়েছিল সে। সকাল হয়েছে সেই কখন। মেহেরিস তখন তার রুমে ঢুকে আর বের হয়নি। যদিও নিজের মনকে অনেকবার বুঝিয়ে শুনিয়ে মানিয়েছিল যে কি হয়েছে, সে ঘুমিয়ে পড়েছিল, তো লোকটা তো আর দেখেনি তাকে। তাহলে কেন সে ভয় পাবে? বেলা বাড়ার সাথে ক্ষুধাও বেড়ে যাচ্ছে তার। না, এভাবে আর বসে থাকবে না সে। নিচে গিয়ে আগে খেয়ে পেট শান্তি করুক, তারপর ভাবা যাবে বাকি বিষয়। কিচেনে চলে আসলো মেহেরিস। বিলকিস বেগম মাত্রই সকালে নাস্তা বানানো শেষ করলেন। তাদের মালিক বাড়িতে দেখে আজ যেন রকম খাবারের শেষ নেই। যদি মেহেরিসকেও হরেক রকমের খাবার রান্না করে খাওয়ায়, তবে আজ যেন একটু বেশি রান্না হয়েছে। হবেই বা না কেন, পূর্বের জন্য সব কয়টা রান্না সে আলাদা আলাদা করে করছে বিলকিস বেগম। তাদের মালিক সম্পর্কে যে তারা খুবই ভালো করেই অবগত, আগের থেকেই ঝাল খেতে পারে না পূর্ব। সেজন্যে তো মেহেরিস আর পূর্বের দুজনের জন্য আলাদা রান্না করেছে বিলকিস বেগম।
নিজের খাবার খাওয়া শেষ উঠে দাঁড়ালো মেহেরিশ। বিলকিস বেগম ট্রেতে সব খাবার রেডি করছে পূর্বের জন্য। হঠাৎ মেহেরিশের কাছে পূর্বের খাবারগুলো দেখতে বেশ আকর্ষণীয় লাগলো। মেহেরিশ বসে বসে বিলকিস বেগমের হাতে বানানো আচার খাচ্ছিল। এমন সময় হঠাৎ বিলকিস বেগম মেহেরিশের কাছে এসে অনুরোধ স্বরে বলল, মামুনি, একটা কথা কই, রাগ কইরো না। না আন্টি, আপনি বলেন। তোমার ভাইরে একটু ওপরে এই খাবারগুলা দিয়ে আসবা। আসলে আমার স্যারে অনেক ভয় লাগে, আমি হেয়ার সামনে যাই না। আর তোমার চাচাও বাড়িতে নাই, বাজারে গেছে। আই তো মেলা সময় লাগবো। মেহেরিশ হঠাৎ যেন থতমত খেয়ে গেল বিলকিস বেগমের কথায়। ভাই? মনে হয় তারা জানেই না মেহেরিশের পূর্বে নতুন সম্পর্কে, এজন্য হয়তো ভাই বলছে। আর এত সুন্দর করে রিকোয়েস্ট করছে। যদি জানতো যে ভাই না বরং পূর্ব তার নতুন বিয়ে হওয়ার স্বামী হয়, তাহলে হয়তো আর এভাবে বলতো না। আর তারা জানবেই বা কীভাবে? তাদের তো মেহেরিশ কখনো বলেইনি এই সম্পর্কে। আর না তো মনে হয় ওই লোকটা বলেছে। যাক, মেহেরিশের কিছু বলবে না। আর এমনিতেও তো 3 মাস পর সে চলেই যাবে এখান থেকে, তাহলে আর বলি লাভ কি? ও মামনি, হুনছো নি আমার কথা? হ্যাঁ আন্টি। আচ্ছা, সমস্যা নেই, আপনি রেডি করেন, আমি দিয়ে আসছি। নাস্তার ট্রে নিয়ে দাঁড়িয়ে আছে মেহেরিশ পূর্বের রুমের সামনে। একবার পা আগাচ্ছে তো আবার পিছিয়ে নিচ্ছে। খুব অস্বস্তি বোধ হচ্ছে তার। পরক্ষণে নিজের মনকে আবারও বুঝ দিল, এই বলে যে লজ্জা কিসের, সে তো আর দেখেনি তোকে। মেহেরিশ, এমন ভান করবি যেন আর আসিস নি এই রুমে। দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করে এসব ভেবে রুমের ভিতর প্রবেশ করল মেহেরিশ। কিন্তু রুমে প্রবেশ করা মাত্রই তার সঞ্চয় করা সব আত্মসম্মান ফুঁস হয়ে গেল পূর্বকে দেখে। কালো রঙের একটা হাফ হাতা টি শার্ট পরে আছে লোকটা। জানালার পাশে দাঁড়িয়ে আছে, হয়তো বাড়ির পরিবেশ আবহাওয়া পর্যবেক্ষণ করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। ওইদিকে ফিরে তাকিয়ে থাকা দেখেও যেন বুক ধুকপুক করা শুরু করে দিল। মেহেরিশের টি শার্টটি এমন শক্তপোক্ত মাসেল বিশিষ্ট দেহের যেন আড়ষ্টপৃষ্টে লেপ্টে আছে শরীরের সাথে। পেশিবহুল হাতে রগগুলো যেমন ভেসে ভেসে উঠছে। কালো রঙের ট্রাউজারের সাথে কালো টি শার্ট। সি মেহেরিশ, তুই শেষ পর্যন্ত কিনা একটা মানুষের পিছন সাইড দেখেই এমন দুর্বল হয়ে যাচ্ছিস। এটা কি তোকে মানায় বল? তোর পার্সোনালিটির সাথে কি এসব যায়? লোকটার শরীর নয়, মন দেখ, মন। নিজের বিবেককে নিজেই প্রশ্ন করছে মেহেরিশ। দরজায় একটু ভিতরে ঢুকে দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব ভাবতে ব্যস্ত সে। হাতে এখনও নাস্তার ট্রে নিয়ে দাঁড়িয়ে কাঁপা কাঁপা হাতের সামনে এগিয়ে গিয়ে নিচু গলায় বলে উঠল, আপনার নাস্তা নিয়ে এসেছি। পিছন ফিরে তাকালো পূর্ব। মেহেরিশের দিকে না তাকিয়ে হেঁটে গেল খাটের কোণায়। হাত থেকে ফোনটা ছুঁড়ে মারল বেডের উপর। এতক্ষণ পূর্ব আমানের সাথে কথা বলছিল। পূর্বের গাড়ি পাঠাতে বললে আমার নাকচ করে দেয়। এখান থেকে একদম সুস্থ না হওয়া পর্যন্ত যেন কোথাও না যায় সেই হুমকি দেয় তাকে। আবার আশ্বাস দিয়ে বলে উঠে সেখানে চিন্তা না করতে, সবটা সে আর সাব্বির সামলে নিবে। পূর্ব অনেকবার বলেছে সে এখন সুস্থ, নিজের দায়িত্বে ফিরে যেতে চায় এবার। কিন্তু আমান পুরোটাই না শুনে কেটে দিয়েছে ফোনটা। আমান খুব ভালো করে জানে এই ভাইটার সাথে যে সে কথা বলে পারবে না। না জানি কখন রেগে আবার করা আদেশ দিয়ে উঠল। তার আগে ভাগে ফোন কেটে দিয়েছে সে। এদিকে ফোনের চার্জ ও তখন শেষ হয়ে যাওয়াতে আর ফোন করতে পারেনি সে। তাই তো জানালার কাছে হাতে ফোন নিয়ে দাঁড়িয়েছিল এতক্ষণ। আর তখনই মেহেরিশ প্রবেশ করে সেখানে। মেহেরিশ এখনও দাঁড়িয়ে আছে সেখানটায়। এই লোক তো কিছুই বলছে না তাকে। আরে
তো বাড়ি ট্রেনে কি তার মতো ছোটোখাটো একটা বাচ্চা মানুষ দাঁড়িয়ে থাকতে পারে? দয়া মায়া নেই নাকি লোকটার? বলবে তো কোথায় রাখবো? এরই মাঝে পূর্ব হঠাৎই মেহেরিশকে কিছু না বলেই ওয়াশরুমে ঢুকে ধম করে লাগিয়ে দেয় দরজাটা। হাতের ট্রে নিয়ে কেঁপে উঠল মেহেরিশ। এই লোকের সমস্যাটা কি? হ্যাঁ, কই এত কষ্ট করে নাস্তা নিয়ে আসলো, তার জন্য দেখা মাত্র হাত থেকে নাস্তার ট্রেটা নিয়ে কোথায় রাখবে? তা না, বরং তার মুখের ওপর ওয়াশরুমে ঢুকে দরজাটা লাগিয়ে দিল। বজ্জাত লোক কোথাকার, কিপটা কোথাকার, এইসব বলে চারপাশে চোখ বুলিয়ে শেষমেশ পূর্বে অফিস রুমের ন্যায় যে টেবিলটা আছে সেটার উপর নিজের রাগের বহিঃপ্রকাশ ঘটাতে গিয়ে জোরে রাখতে বাঁধল আরেক বিপত্তি। কফির মগের উপরে থাকা ছোট কাচের প্লেটটি সহ মগ থেকে কফি গিয়ে পড়ল ওপেন রাখা ল্যাপটপ তার উপরে। জিভে কামড় কেটে অবাকের ন্যায় তাকিয়ে মেহেরিশ। কি হলো এটা? এই ব্যাটা এমনি ল্যাপটপ খুলে রেখেছে কেন? আর রেখেছেই তো রেখেছে, কফিগুলো কি ওই ল্যাপটপটার উপরে পড়তে হলো? কোথায় সে ভেবেছিল টেবিলের ওপর রাখলে টেবিলের সাথে থাকা চেয়ারটিতে বসে লোকটা আরামসে খেতে পারবে, কিন্তু এখন এটা কি হলো তার সাথে? পূর্ব বের হওয়ার আগে এসব পরিষ্কার করার জন্য দু হাত দিয়ে মুছতে শুরু করলো ল্যাপটপের ওপর ছড়িয়ে থাকা কপিটুকু, কিন্তু পরক্ষণে সেই তরল পদার্থগুলো ল্যাপটপের কিবোর্ড ভেদ করে ভিতরে প্রবেশ করা ফেলার জন্য যথেষ্ট। কোনো উপায়ন্ত না পেয়ে নিজের গলায় ঝুলিয়ে রাখা স্কার্ফটা দিয়ে মোছা শুরু করলো মেহেরিশ। এর মাঝে হঠাৎ ওয়াশরুমের দরজা খুলে বেরিয়ে আসলো পূর্ব। ওয়াশরুম খোলার শব্দে পিছনে ঘুরে তাকালো মেহেরিশ। পূর্বর দিকে চেয়ে টেনে টুনে বিধার চেষ্টা করতেই পূর্ব ঠিক বুঝতে পারল এই মেয়ে নিশ্চয় কোনো অঘটন ঘটিয়েছে। পূর্ব হেঁটে খানিকটা কাছে এসে দাঁড়ালো মেহেরিশের। এতে যেন মেহেরিশের আত্মা বের হয়ে আসার উপক্রম। বেখেয়ালি মেহেরিশ পূর্বের দিকে তাকিয়ে মুছতে গিয়ে অসাবধানতাবশত হাতের সাথে লেগে মগ থাকা অবশিষ্ট কপিটুকু পড়ল একেবারে ল্যাপটপের সাথে থাকা সাদা রঙের প্রেসক্রিপশনটার ওপর। বেচারি তো এখন পারে না, এই বুঝি কেঁদে দিল ভাব। তাও মুখে হাসির ছাপটুকু বজায় রেখে কাগজগুলো ঝেড়ে ঝেড়ে পরিষ্কার করতে লাগলো। মেহেরিশের এমন কাণ্ডে এখন অনেক বিরক্তপূর্ব। একে তো প্রথমে তার ল্যাপটপের 12টা বাজলো, তার উপর আবার এখন তার প্রেসক্রিপশনের ওপর। বিরক্ততে মুখ দিয়ে জ জাতীয় শব্দ উচ্চারণ করলে পূর্ব, আর হিস হিসে বলল, ইডিয়েট, দেখে কাজ করতে পারো না তুমি? প্রচুর ইতিহাস্ত বোধ কাজ করলো মেহেরিশের। একে তো তাকে নাস্তা দিতে এসেছে, তো এমন হয়েছে তার সাথে? সে কি ইচ্ছে করে এসেছিল নাকি? হ্যাঁ, আর তখন যদি তাকে দেখা মাত্রই নাস্তার ট্রেটা হাত থেকে নিয়ে নিত তাহলে কি এখন এসব ঘটত? আবার তাকে এখন উল্টো দোষ দিচ্ছে। তার উপরে রেগে তো মেহেরিশ জোরে রাখতে গিয়ে পড়ে গিয়েছে কফিটুকু। তাহলে এখানে দোষটা আসলে কার? দেখুন, আমি ইচ্ছে করে ফেলিনি, সেটা তো দেখতে পাচ্ছি। মন থাকে কোথায়? কাজ করার সময় দেখে শুনে কাজ করতে পারো না? পূর্বের কথা এবার যেন তেতে গেল মেহেরিশ। সে কি তার কাজের মেয়ে নাকি? নাস্তা নিয়ে এসেছে, এটা তো অনেক। এই যে, আমাকে কি আপনার কাজের মেয়ে মনে হচ্ছে? আপনার জন্য কষ্ট করে নিচে থেকে যে এক গাদা নাস্তা নিয়ে এসেছি সেটাই অনেক। ধন্যবাদ দেওয়া দরকার আমাকে। আপনার বুঝেছেন? কাল আমান ভাই বলেছে দেখে, না হলে কি আমার ঠেকা পড়েছে আপনার রুমে আসতে? হ্যাঁ, ভুরু কুচকালো পূর্ব। আমান আবার কি বলে গেছে এই মেয়েকে? প্রশ্নাত্মক দৃষ্টিতে তাকে ফের গোপগোপে স্বরে বলল, কি বলেছে আমান তোমায়? কি বলেছে মানে কি? আপনার দায়িত্ব দিয়ে গেছে আমার উপর, বুঝেছেন? সেই দায়িত্ব পালন করছি কাল থেকে। সারা রাত তো এক ফোঁটা ঘুমাতে পারিনি। একটু পরই তো আপনাকে দেখতে গিয়েছিলাম, ঠিক আছেন কিনা। আর এখন কিনা আমাকে ইডিয়েট বলছেন? এইটুকু কৃতজ্ঞতা বোধ নেই আপনার মধ্যে?
মেহেরিসের কথা যেন বেশ মজা পেল পূর্ব। ভুরু জোড়া প্রসারিত করল, মনে মনে হেসে নিল ভীষণ। মেয়েটা কি সুন্দর করে মিথ্যা বলছে, তাকে কাল নাকি সারা রাত ঘুমায়নি সে, অথচ পূর্বের রুমে কি শান্তিতে না ঘুমিয়ে কাটিয়েছিল, আর সকাল হতে দৌড়িয়ে পালিয়েছিল এখান থেকে। আর এখন কিনা এসে বলছে এক ফোঁটাও ঘুমায়নি। রাগ থেকে যেন মজাটাই বেশি পেল পূর্ব এবার। মজার রেশ ধরে আবারও বলে উঠল, ও রিয়েলি? তো এত খেয়াল রেখেছেন কাল থেকে আপনি আমার? এতে যেন মেহেরিস আরও আত্মবিশ্বাসী হয়ে উঠল। প্রবল বেগে ফের বলে উঠল, জি, আমি আবার খুব রেসপন্সিবল মানুষ, বুঝেছেন? মেহেরিসের আড়ালে মৃদু হাসল পূর্ব। হেঁটে কয়েক কদম সামনে এগিয়ে গিয়ে কালো রঙের অফিস চেয়ারটিতে হেলান দিয়ে বসল সে। তারপর বলে উঠল, তো রেসপন্সিবল ম্যাডাম, এই যে আমার ল্যাপটপ আর প্রেসক্রিপশন এর দফা করেছেন, এটা কি হবে এখন? এটার দায়ভার কে নিবে? আমি সত্যি ইচ্ছে করে করিনি, এটা ভুল হয়ে গেছে ভাইয়া। বেশ, এতক্ষণ ধরে হাসি হাসি ভাবওয়ালা চেহারাটা মুহূর্তে হুশ হয়ে গেল পূর্বর মুখ থেকে। মেহেরিসের মুখে ভাইয়া শুনে। কিছুদিন আগে যে মেয়েটাকে চার কামেলা পরে বিয়ে করলো সে আজ কিনা তাকে ভাইয়া ডাকছে। মুখে খানিকটা গভীর ভাব ফুটে তুলে মেহেরিসকে নিরেট কণ্ঠে জবাব দিল, দ্রুত আমার ল্যাপটপ ক্লিন করো ফার্স্ট। মেহেরিস আশ্চর্য হলো প্রচুর। একটু আগেই তো কি সুন্দর করে তার সাথে কথা বলছিল, তাহলে হঠাৎ আবার কি হলো? এমন বিকৃতি চেহারা বানিয়ে ফেললো কেন মুহূর্তে? আইশেড ফার্স্ট কপাল কুচকে দু হাতে চেপে ধরলো ল্যাপটপ, তাতে টেবিলের ওপর থেকে নিয়ে এসে কাউচের ওপর রাখলো সেটা। তারপর আবার টেবিলের ওপর থাকা তার গলার সেই ছোট স্কার্ফটি দিয়ে নিয়ে এসে মুছতে শুরু করলো পুনরায়। আর একটু পরপর আর চোখে পরখ করতে থাকলো তার দিকে, এক দৃষ্টিতে চেয়ে থাকা মানুষটার দিকে। চেয়ে আছে তো আছে, চোখ ফেরায় না, নামটা নেই। কেন রে, তোর ল্যাপটপ নিয়ে কি ভেগে যাবে নাকি মেহেরিস? কিপটুস কোথাকার। এমন ভাব করছে যেন ল্যাপটপটা না ওনার। মনটা ঘষে ঘষে পরিষ্কার করছে মেহেরিস। এদিকে পূর্ব তো মেহেরিসের এমন কার্যকলাপে পর্যবেক্ষণ করছে আর মিটিমিটি হাসছে। মেহেরিস যে তাকে মনে মনে বাপদাদার নাম উদ্ধার করে ফেলছে, সেটা সে মেহেরিসে এর এমন মুখ দেখে বুঝতে পারছে বেশ। পনিটেল করে বাঁধা চুলগুলো থেকে ছোট ছোট কতগুলো চুল এসে বিরক্ত করছে মেহেরিসকে। কাজের বেগত ঘটাচ্ছে তার। বিরক্ত হয়ে সেগুলো নুয়ে সাহায্যে বারবার পিছনে সরিয়ে দিচ্ছে মেয়েটা। আর পূর্ব তো এক পানে চেয়ে চেয়ে সেটা দেখছে অধিক আগ্রহে। এই ও গুছালো এলোমেলো মেয়েটাকে হয়তো তার গুছালো পরিপাটি জীবন চাই, একদিন দুই দিন এর জন্য নয়, বরং সারা জীবনের জন্য চাই মেয়েটাকে তার। কিন্তু তার বেসামাল আচরণ বা তাকে সামলাতে পারবে তো মেয়েটা? এই নিন আপনার ল্যাপটপ, পুরো ক্লিন করে দিয়েছি, দেখুন একদম আগের মতো পরিষ্কার হয়ে গিয়েছে। ল্যাপটপ হাতে নিয়ে দাঁড়িয়ে মেহেরিস। কিন্তু পূর্ব এতক্ষণ যাবৎ কি মেহেরিসের কোনো কথা আদৌ শুনছে? সে তো বিভোর ছিল তার নিজস্ব চিন্তাধারায়। মেহেরিসের কণ্ঠে সেই ধ্যান থেকে ফিরে আসে পূর্ব। ব্রাউন কালারের মণি বিশিষ্ট চোখ দুটো তাক করে মেহেরিসের দিকে ইশারায় সেটা টেবিলের ওপর রাখতে বলে। মেহেরিসও পূর্বের কথা মতো সেটা সেখানে রেখে দেয়। এতে যেন মেহেরিস হাঁপ ছাড়ল। যাক, এখন ভালোই ভালো এখান থেকে কেটে পড়াই যে শ্রেয়। ল্যাপটপটা রেখে পিছনে ঘুরে দরজার উদ্দেশ্যে পা বাড়ায় মেহেরিস। তখনই তার কানে ভেসে আসে চিরচেনা সেই গম্ভীর কণ্ঠস্বর, যাওয়ার পারমিশন দিয়েছি। ওখানে থেমে গেল মেয়েটা। এই লোকের সমস্যা কি? কথায় কথায় শুধু পারমিশনের কথা বলে কেন? সব কিছু করার জন্য কি এখন পারমিশন লাগবে নাকি? আজব লোক। মনে হয় ওয়াশরুমে ঢোকার জন্য তার কাছ থেকে পারমিশন নিয়ে ঢুকতে হবে। তবে মুখে আর কিছু বলার সাহস হয়নি তার। এরই মধ্যে পূর্ব আবারও বলে উঠল, টার্ন অ্যারাউন্ড। ঘুরে তাকালো মেহেরিস। লোকটা তার চোখ বরাবর চেয়ে
যেন চোখ দিয়ে গিলে খেয়ে ফেলবে তাকে। তারপর আবার টেবিল থেকে প্রেসক্রিপশনটা হাতে নিয়ে বলে উঠল, এটার কি হবে? প্রচণ্ড অবাক হলো মেহেরিশ। এখন সে এটা কিভাবে ঠিক করবে? এটা তো একটা কাগজ, তা তরল কফি পড়ে একদম বাজে অবস্থা হয়ে আছে। লেখাটাও তো স্পষ্ট বোঝা যাচ্ছে না। এখন সে কাগজ কিভাবে ঠিক করবে মেহেরিশ? ওই প্রেসক্রিপশনে কী লেখা ছিল সেটা তো জানে না সে। তাহলে যদি বলে লেখাগুলো পড়ে শোনাতে, তাও কী করবে? জবাবে কিছু না বলে মৃদু হাসার প্রাস চালালো মেহেরিশ। হয়তো তার মিষ্টি মুখের হাসির রেখা টেনে পটিয়ে এখান থেকে কেটে পড়তে পারবে সে। এভাবে ইডিয়েটের মতো হাসছো কেন বেয়াদব? উপরোক্ত কথাটা বলে একটু থেমে ফের বলে উঠল পূর্ব, দ্রুত আমার যেন কফি নিয়ে এসো। আর হ্যাঁ, নিজের হাতে বানিয়ে তারপর নিয়ে আসবে। ওগো, যাওয়ার সময় রুম থেকে ওড়না গায়ে দিয়ে যাবে। ইডিয়েট! ভর কালো মেহরিশ। বলে কি এই লোক? সে নাকি কফি বানাবে। কফি বানাতে কি কি লাগে জানে সে? কতটুকু পানির মধ্যে কতটুকু কফি দেওয়া লাগে সেটা তো জানে না। তাহলে কিভাবে বানাবে সে কফি? তবে এই লোক কফি যেহেতু বানিয়ে আনতে বলেছে, না বানানো পর্যন্ত যে তার ছাড়া নেই সে ব্যাপারে অবগত সে। তাই কোনো রকম বাহানা না করে সোজা দরজার সামনে চলে গেল মেহেরিশ। মিনিট 10 পরে মেহেরিশ তার হাতে গরম গরম এক কাপের মগ নিয়ে দাঁড়িয়ে আছে পূর্ব দরজার সামনে। বড় একটা শ্বাস নিয়ে ভিতরে ঢুকলো সে। এই কফিটা কোনো রকম লোকটাকে দিয়ে এখান থেকে কেটে পড়বে সে। আর ভুলেও এই রুমে পা বাড়াবে না মেহরিশ ভেবেই ভিতরে প্রবেশ করল পূর্ব। এখনও সেই চেয়ারটিতে বসা, ল্যাপটপ এ কি যেন করছে। নাস্তার ট্রে থেকে হয়তো কিছু কিছু খেয়েছে ইতিমধ্যে। কফির মগ নিয়ে হেনস্থা না করে সোজা চলে গেল পূর্বের সামনে। হাতে থাকা কপি এগিয়ে দিয়ে বলল, এই যে আপনার কপি। চোখ তুলে তাকালো পূর্ব। আবারও চোখের ইশারায় কপিটুকু টেবিলের উপর রাখতে বলল। মেহেরিশ কথা মতো সেখানে রাখবে। সাথে সাথে তুলে নিল কপির মগটা। গরম কপিতে এক চুমুক দিল পূর্ব। মেহেরিশ যাওয়ার জন্য যেই না পা বাড়াবে আবারও বলে উঠল, স্টপ। বেশ, এবার যেন মেহেরিশ তেতে গেল প্রচণ্ড। আবার কি চাই এই লোকটার? কিন্তু তার চিন্তা আর বেশি অপেক্ষা করালো না পূর্ব। থমথমে গলায় বলে উঠল, কফি কে বানিয়েছে রে? বুঝি গেল কি যে সে বানায়নি। এখন কি হবে? কি বলবে সে? সত্যিটা বলে দিবে নাকি বলবে যে সে বানিয়েছে? যদি কথা অমান্য করাতে আবার রেগে যায় তার উপরে। তাই কোনো রকম মুখে মিথ্যা মৃদু হাসি ফুটিয়ে বলে উঠল, কেন আমি বানিয়েছি। মজা হয়েছে না? ও রিয়েলি? তো বলো তো, কফিতে কত চামচ চিনি মিশিয়েছ? এখন কি করবে মেয়েটা? সে তো বানায়নি কফি। তখন নিচে গিয়ে তো বিলকিস বেগমকে আদেশ করেছিল পূর্বের যেন আবারও কফি বানিয়ে দিতে। এখন বিলকিস বেগম কত চামচ চিনি দিয়েছে সে কিভাবে জানবে? কফি বানানোর সময় তো খেয়াল করেনি সেটা। সে তো খাবার চেয়ার বসে বসে আচার খাচ্ছিল তখন। কিছু জিজ্ঞেস করছি, আসলে 1 না 2 চামচ বলে আবারও টেনে টুনে মুখে মিথ্যা মৃদু হাসি ফুটিয়ে বলল কথাটা। ও তাই তো ম্যাডাম, আপনি কফি বানিয়েছেন এই ফার্স্ট টাইম। একটু ট্রাই করে দেখবেন না কেমন হয়েছে? নিন একটু খেয়ে দেখুন তো কেমন হয়েছে খেতে। ছি ছি, আমি এসব কফি টপি খাই না। আপনার জন্য বানিয়েছি, আপনি খান না। আমাকে কেন টানছেন বলেন? না তা বললে তো হবে না, একটু খেয়ে দেখতে হবে আপনাকে। আপনি এত সুন্দর করে কফি বানিয়ে এনেছেন আমার জন্য, আপনাকে রেখে একা একা কি আমি খেতে পারি? নিন নিন, খাওয়া শুরু করেন। ওটা দিয়ে তো আপনি খেয়েছেন, আমি আবার মানুষের মুখে জিনিস খাই না বলে বিনয়ের স্বরে ভয়ে ভয়ে ঢুক গেল মেহেরিশ। এই লোক বুঝে গেছে কি যে সে বানায়নি কফিটা, কিন্তু তাতে খেতে বলছে কেন? নিশ্চয় কোনো কারণ আছে। মেহেরিশও কম কিসের। হ্যাঁ, দেখি এখন কিভাবে খাওয়ায় তাকে কফি।
মেহেরিশ এবার জবাবে খানিকটা ইতস্তত বোধ করে কাজ করলে পূর্বে মুখের সামনে কিভাবে অপমান করে দিল মেয়েটা তাকে। অথচ কত মেয়েরা শুধু একবার তার স্পর্শ পাওয়ার জন্য ব্যাকুল। পাশে থাকা কফির মগটা বেশ খানিক কফি ঢেলে দিল সে এবং নিকেট স্বরে ফের শুধালো, এখন খেতে পারো, আর এটাতে আমি স্পর্শ করিনি। এই রে, এখন কি করবে মেহেরিশ? এই লোকের কাছে সব কিছুর সলিউশন কি আগে থেকে রেডি থাকে? তা খাওয়া ছাড়া যে এখন আর কোনো উপায় নেই ভেবে হন্তদন্ত হয়ে গিয়ে কফির মগটা হাতে তুলে নিল মেহেরিশ। কি হয়েছে, একটি কফি তো খেতে হবে, তাতে যদি এইবার লোকের কাছ থেকে নিস্তার পাওয়া যায় তাহলে সেটা করবে সে। এইসব ভেবেই যেই না মুখে এক চুমুক দিয়েছে কফিটা, সাথে সাথে ফুরুত করে ওয়াক্থু বলে সবগুলো কফি ছুঁড়ে ফেলল মুখ থেকে ফ্লোরে। এতে যেন বেশ মজা পেল পূর্ব। মেহেরিশের আড়ালে ঠোঁট কামড়ে একটু হেসে নিল সে। এদিকে মেহেরিশ তো ওয়াক্থু করতে করতেই শেষ। ছি, এটা কি কফি নাকি অন্য কিছু? এত তিতো কেন? ছি। তো ম্যাডাম, কি যেন বলছিলেন? কত চামচ চিনি যেন মিশিয়েছিলেন এটাতে? মেহেরিশ এবার বেশ বুঝতে পেরেছে এই লোকটা ইচ্ছে করে তাকে এমন তেতো কফি খাইয়েছে। বজ্জাত লোক একটা। সে কিভাবে জানবে এই লোকে যে এমন তেতো কফি খায়? সেজন্যই তো বিলকিস বেগম তাকে তেতো কফি বানিয়ে দিয়েছে, যেটা খাওয়া মাত্রই সে বুঝে গিয়েছিল এই কফিটা মেহেরিশ বানিয়েছে। উফ মেহেরিশ, তুই এত বোকা কেন বলতো? তখন যদি একটু খেয়াল করে দেখতি তাহলে এখন কি ধরা পড়তি? আর নিজে গালি দিল মেহেরিশ এই ভেবে, মিথ্যা। হ্যাঁ, আসলে আমি কফি বানাতে পারি না, সত্যি বলছি। এই শেষবার আর কখনো আপনার সামনে মিথ্যা বলবো না, প্রমিস। ভুরু দুটো প্রসারিত করল পূর্ব। ব্যঙ্গাত্মক দৃষ্টিতে তাকে ফের শুধালো, তার মানে আমার অগোচরে আর বাকিদের সাথে বলবে, তাই তো? না না, কখনই বলবো না আর মিথ্যা, প্রমিস। উফ, মিথ্যা যেহেতু বলেছ তার শাস্তি তো পেতেই হবে। কি শাস্তি দেওয়া যায় বলো তো? ভেবে ঠোঁটের মধ্যে 2 আঙ্গুল রেখে ভাবুক দৃষ্টিতে কি যেন ভেবে আবারও নিজ থেকে বলে উঠল, আমার এই পুরো রুম তুমি এখন ক্লিন করে দিবে, এটাই তোমার শাস্তি। মানে? এই, আমাকে কি আপনার বাড়ির কাজের বুয়া পেয়েছেন? আমি কেন আপনার রুম ক্লিন করতে যাব? হ্যাঁ, যেখানে আমি কোনোদিনই নিজের রুমই ক্লিন করিনি সেখানে? বাকি কথা বলার আগে পূর্ব ফের বলে উঠল, এজন্যই তো আমার রুম ক্লিন করতে বলেছি। অভ্যাস করে নাও এখন থেকে, তাতে তোমার জন্যই ভালো। আর হ্যাঁ, আমার যেহেতু আমার দায়িত্ব তোমাকে দিয়ে গেছে, সো আমার রুমটা ক্লিন করা এক প্রকার তোমার দায়িত্বের মধ্যেই পড়ে। ডাস্ট অ্যালার্জি আছে আমার, অনেক দিন এই রুমে না আসার দরুন অনেক ডাস্ট পড়ে আছে। নাও ক্লিন ইট ফার্স্ট। লাস্টের কথাটা তো পূর্ব জোরেই বলে উঠল, যার দরুন বেঘালি মেহেরিশ ও কিঞ্চিত ভয় পেয়ে গেল। মেহেরিশ এবার ফেঁসে গেল খুব বাজেভাবে। মনে মনে হয়তো পূর্বের 14 গোষ্ঠীর নাম উদ্ধার করছিল। কি করবে আর সে? এখান থেকে পূর্বের কথা অমান্য করা সাধ্য আছে তার? পূর্বের কথা অমান্য করার জন্যই তো সেদিন তাকে এখন এর ফল ভোগ করতে হচ্ছে। তাই বাড়াবাড়ি না করে পরে থাকা তার গলায় সে স্কার্ফ দিয়ে মোছা শুরু করে দিল। মুছছে তো না, যেন ধরে ধরে সেগুলো পিটাচ্ছে সে। মনে যত রাগ আছে সব প্রতিফলন ঘটাচ্ছে ফার্নিচারের ওপর। পূর্ব তো এতে বেশ তৃপ্তি পাচ্ছে। মেহেরিশ এর আড়ালে ছেলেটা কতবার যে ঠোঁট কামড়ে হেসে চলছে কেবল সে জানে। আলমারির সামনে এসে দাঁড়ালো মেহেরিশ। এত বড় আলমারি কি তার মতো মেয়ে নাগাল পায়? যতটুকু পেয়েছে তো ততটুকু মুছেছে সে। দুপুর ঘুরিয়ে বিকাল নেমে এসেছে। মেহেরিশ একটু আগে গোসল করে বের হয়েছে রুম থেকে। নিচে যাবে খাবার খেতে, যদিও বলবে উপরে এসে খাবার দিয়ে যায়, তবে মেহেরিশ বলেছে সে যতদিন এখানে আছে নিচে গিয়ে তাদের সাথে খাবার খাবে। সেই উদ্দেশ্যে নিচে যাচ্ছে দুপুরের খাবার
খাবে বলে তখন পূর্ব তাকে বেশ হেনস্থা করেছিল। ফার্নিচার মুছিয়ে মুছে মেহেরিসের অবস্থা নাজেহাল করে দিয়েছিল একেবারে। সেজন্যই তো ছাড় পাওয়া মাত্রই রুমে এসে বেশ লম্বা একটা শাওয়ার নিয়েছে সে। চুলগুলো থেকে এখনও টপ টপ করে পানি পড়ছে। পরনে অফ হোয়াইট রঙের একটা হাঁটুর সমান গোল টপস, আর তার সাথে ব্লু রঙের একটা জিন্স, গলায় ছোট একটা ওড়নার মতো স্কার্ফ। নিচে এসে বসেছে খাওয়ার জন্য। বিলকিস বেগম রান্না করেছে এখন। হয়তো রাতের খাবারটা এখানে রান্না করে রেখে গেছে সে। মেহেরিস এসে দাঁড়ালো সেখানে। সিরাজ মিয়া নিজের রুমে আছেন। মেহেরিসের যাওয়া মাত্রই তাকে প্লেটে খাবার বেড়ে দিল বিলকিস বেগম। তবে মেহেরিস এখনও বসেনি টেবিলে, দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোনে ব্যস্ত সে, ফোন টিপতে। এমন সময় হঠাৎ করে কোথা থেকে যেন পূর্ব আসলো সেখানে। এসে বিলকিস বেগমকে গমগমে স্বরে উদ্দেশ্য করে বলল, চাচি একটা কফি বানিয়ে দিন তো। বলেই ঘুরে পাশে ফিরতেই চোখ পড়ল জানালার কাছে দাঁড়ানো মেহেরিসের চেহারার ওপর। এইমাত্র গোছল করে আসা তরুণ মেয়েটা চুল থেকে পানি পরে ভিজে আছে, জামাটা একদমই ভিজে, শরীর সাথে লেপ্টে আছে, যার দরুন মেহেরিসের জামার ভিতরে কালো রঙের ইনারটা পর্যন্ত স্পষ্ট দেখা যাচ্ছে। মিনিট খানেকের যেন ভর কালো পূর্ব। কি জানি কি হলো ছেলেটার হঠাৎ। তার নিষিদ্ধ দৃষ্টি না চাইতেও বারবার যে ওখানে গিয়ে ঠেকছে তার প্রায় দীর্ঘ 30 বছরের জীবন এমন অদ্ভুত অনুভূতি তো কখনই হয়নি। তাহলে মেয়েটাকে দেখলে এমন জড়তা কাজ করে কেন তার মধ্যে? তার উপরে আবার এভাবে মেহেরিসকে দেখার ফলে আবার খেল হারিয়ে ফেলল ছেলেটা। বারবার ঢোক গিলে দ্রুত প্রস্থান করল সেই স্থানে। এখানে থাকলে যে নিজের বসে থাকতে পারবে না সে। এই মেয়েটার কোনো কাণ্ডজ্ঞান নেই নাকি এভাবে কেউ বের হয়? এদিকে মেহেরিস তার ফ্রেন্ডের সাথে গ্রুপ চ্যাটিংয়ে ব্যস্ত হয়ে পড়বে। পূর্বকে খেয়ালই করেনি সে। মিনিট কয়েকের মধ্যে বিলকিস বেগম হাতে একটা কফির মগ এনে দাঁড়ালো সেখানে। কিন্তু আশেপাশে কোথাও পূর্বকে দেখতে না পেয়ে দাঁড়িয়ে থাকা মেহেরিসকে উদ্দেশ্য করে বলল, মামুনি, আপনি স্যাররে দেখছেন? ফোন থেকে মুখ উঠে মেহেরিস তাকালো বিলকিস বেগমের দিকে। স্যার বলতে তো তিনি পূর্বকে বুঝায়। কই, সে তো পূর্বকে এখানে কোথাও দেখেনি। তাই দুপাশে মাথা নাড়ালো মেহেরিস, না সম্মতি বোঝাতে। একটু আগে তো স্যার কইল কফি বানাইতে। ও মামুনি, স্যার মনে হয় হের রুমে গেছে গা। একটু কষ্ট করে স্যারের রুমে কফিটা দিয়ে আহেন না, আমি রান্না বসাইছি, পুইরা যাইব তরকারি গুলান। সকালে ওনার কথা শুনতে গিয়ে তো এমন দশা হয়েছিল তার, এখন আবার ওখানে যেতে বলছে। সে তো তখন পূর্ব রুমে থেকে বের হয়ে প্রতীক্ষা করেছে, আর সামনে যাবে না সে এই লোকটার। তবে বিলকিস বেগম যেভাবে অনুরোধ করেছে সরাসরি না করতে পারছে না সে। বড়দের মুখে কিভাবে না করবে মেহেরিস? বিলকিস বেগমের হাত থেকে কফির মগ নিল মেহেরিস, তবে মনে মনে পণ করল এবার আর সে আগের বারের মতো ভুল করবে না। রুমের ভিতর ঢুকে না বাইরে থেকে দিয়ে আসবে। ঠিক করে চলে গেল, এক হাতে কফির মগ আর এক হাতে মোবাইল নিয়ে। পূর্ব দরজার সামনে এসে দেখতে পেল দরজাটা ভিতর থেকে লক করা। ফোনে থাকা হাতটি দিয়ে নক করলো দরজা। একবার দুবার নক হওয়ার পরে হঠাৎ খুলে দিল ভিতর থেকে দরজাটা। হঠাৎ মেহেরিসকে এখানে দেখতে পাবে কল্পনাও করেনি পূর্ব। এই মেয়েটা থেকে দূরে থাকার জন্যই তো সে কফি না নিয়েই এসে পড়েছিল। আর সে কিনা এখন আবার তার জন্যে কফি নিয়ে এসেছে। বাকি কিছু না ভেবে মেহেরিসের হাত থেকে কফির মগটা ঝড়ের বেগে হাত থেকে কেড়ে নিয়ে দ্রুত করে দরজাটা লাগিয়ে দিল পূর্ব। বিস্ময় হতবাক মেহেরিস। এই লোকের মাথায় নিশ্চয় কোনো সমস্যা আছে, না হলে মিনিটে মিনিটে কিভাবে মানুষ চেঞ্জ হয়? কিভাবে তার মুখের উপর দরজাটা লাগিয়ে দিল, যেন মেহেরিস এখানে তার রুমে ঢোকার জন্য দাঁড়িয়েছিল। মনে মনে এসব ভেবে যেই না
ওখান থেকে ওনার যেন পা বাড়াতে ঠিক এমন সময় হঠাৎ ফের দরজা খুলে তাকে বিদ্যুতের বেগে রুমে নিয়ে পুনরায় দরজা লাগিয়ে দিল পূর্ব। আশ্চর্য শেষ সীমানায় আজ মেহেরিশ। একটু আগে কী হলো তার সাথে? তার সবল মস্তিষ্ক এখনও কেস করতে পারেনি সেটা। পূর্ব দরজা খুলে মেহেরিশকে হ্যাঁচকা টান দিয়ে পুনরায় দরজা লক করে সেই দরজার সাথে চেপে ধরল মেহেরিশকে। হতবাক মেহেরিশ এবার যেন বুঝতে সক্ষম হলো একটু আগে ঘটে যাওয়া ঘটনা সম্পর্কে। তার সামনে পূর্ব দাঁড়িয়ে, যা দুহাত তার মাথার উপর দিয়ে দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে পূর্ব। পূর্ব মেহেরিশের এত কাছে এসে দাঁড়িয়ে যে তার জড়ালো নিঃশ্বাস মেহেরিশের মুখের ওপর উছড়ে পড়ছে। ব্রাউন রঙের মণি যুক্ত অক্ষি যুগল মেহেরিশের দিকে তাক করা। মেহেরিশ যেন এবার সব থেকে বেশি ভরকালো। পূর্বকে এই কোন রূপে দেখছে সে? এই রূপ তো একদম অচেনা তার কাছে। ভয় পেল মেহেরিশ প্রচণ্ড ভয়। মেয়েটা তিত্তির করে কাঁপতে শুরু করলো। আর পূর্ব তার সেই তীক্ষ্ণ দৃষ্টি চেয়ে আছে মেহেরিশের কেঁপে ওঠা গোলাপের পাপড়ি নেয় অধরের দিকে। তাদের দুজনের মধ্যে কিঞ্চিত পরিমাণ দূরত্ব, যেটা ঘুচিয়ে আস্তে আস্তে আরও কাছে আসতে শুরু করে পূর্ব আসলে কি করতে চাইছে বিষয়টা বোধগম্য হতে মেহেরিশ সেখান থেকে ছোটার জন্য ছটফট করতে শুরু করে দিল। তাতেও যেন বিন্দুমাত্র হেলদোল নেই পূর্বের। সে কি আদৌ তার ছেঁচে আছে? মেহেরিশের কাছে তো মনে হচ্ছে না সেটা। একসময় পূর্ব সেই ইঞ্চি পরিমাণ দূরত্ব ঘুচিয়ে মেহেরিশের আরও কাছে আসলো, যার তরুণ পূর্ব বেগতিক নিঃশ্বাস উছড়ে পড়ছে মেহেরিশের চোখে মুখে। হঠাৎ যেন মেহেরিশ ও নড়াচড়া করা বন্ধ করে দিল। দিক বিদিক শূন্য মেহেরিশের শরীরে বয়ে গেল এক অজানা শিহরণ। পূর্ব অস্বাভাবিক নিঃশ্বাস যেটাকে আরও দ্বিগুণ বাড়িয়ে দিল। এক হাত দিয়ে নিজের জামা নিচের অংশটুকু খামছে ধরল মেহেরিশ। আরেক হাতে থাকা ফোনটা শক্ত করে চেপে ধরল। আর একটু হলেই দুজোড়া অধর, এরই মাঝে ঘুচে যাবে সকল দূরত্ব, মিলে যাবে শুষ্ক এক জোড়া অধরের সাথে গোলাপের পাপড়ি নেয় নরম অধর যুগল। এমন সময় হঠাৎ মেহেরিশের হাতে থাকা ফোনটা ক্রিং ক্রিং শব্দে বেজে উঠল। মস্তিষ্ক সচল হলো যেন পূর্বে। স্তম্ভিত ফিরে পেতে দূরত্ব বাড়ালো নিজে। কি করতে চাচ্ছিল সে? তবে বিন্দুমাত্র অনুশোচনা কাজ করল না তার চেহারাতে। উল্টো মেহেরিশের ফোনে যেন বেশ বিরক্ত হলো পূর্ব। কাজে ডিস্টার্ব করা তার মোটেও পছন্দ নয়। মেয়েটা ফোন আসার কি আর সময় পেল না? এদিকে মেহেরিশের ফোন এখনও বেজেই যাচ্ছে অনবরত। রিসিভ করতে যেন ভুলে গেছে মেহেরিশ। এই প্রথমবার এমন অনুভূতির সাথে পরিচয় হলো মেয়েটা। বিদেশে বড় হলে খুব কঠোরভাবে মানুষ করেছে তার বাবা মা তাকে। কিছু ছেলে ফ্রেন্ড ছাড়া আউট কোনো ছেলেদের সাথে যোগাযোগ নেই তার। এই প্রথমবার কোনো ছেলে এতটা কাছে এসেছে মেহেরিশের। এই নতুন অনুভূতির সাথে যে সে মাত্রই পরিচিত হলো। হাতের ফোনটা একটা সময় থেমে গেল। বিধ্বস্ত মেহেরিশ স্তম্ভিত ফিরে আসতেই লজ্জা লাল হয়ে গেল মেয়েটা। ভয়ে থেকে এখন যেন লজ্জা আঁকড়ে ধরছে বেশি তাকে। একটু আগে ঘটনা মস্তিষ্ক পুনরাবৃত্তি করতেই যেন লাজুক পাতার ন্যায় নুয়ে গেল। লজ্জা নড়াচড়া করার কথাও যেন ভুলে বসল মেয়েটা। এর মাঝেই পূর্ব হাচকিস্বরে বলে উঠল, নেক্সট টাইম এভাবে আর কখনই আমার সামনে এসো না। আমি এতটাই জেন্টাল নই। বেশ। মেহেরিশ যেন এবার পুরোপুরি নুয়ে গেল পূর্বের কথা। অন্যঘর হতে পূর্বের কথা মানে বেশ ভালোভাবে আন্দাজ করতে পেরেছে সে। কোনো প্রতিক্রিয়া না করে কোনো রকম কাঁপা কাঁপা হাতে দরজা খুলে তৎক্ষণাৎ পালালো সেখান থেকে। ঠোঁট কামড়িয়ে হাসল পূর্ব মেহেরিশের চলে যাওয়া পানে চেয়ে।